গাজায় গেল ২৪ ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫০ জন। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, যেখানে সারা বিশ্বের মানুষ ঈদ উদযাপন করছে, সেখানে গাজার শিশুরা অভুক্ত থেকে দিনটি কাটাচ্ছে। অথচ অন্যদের মতো তাদেরও এই দিনটি আনন্দ উল্লাসে কাটানোর কথা ছিল। এ নিয়ে গাজা এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৪,৭৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ২০২৩ সালের অক্টোবরে হামাসের চালানো হামলার সময় জিম্মি হওয়া এক থাই নাগরিকের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য ও ফ্রান্স যে পরিকল্পনা করেছিল তা থেকে সরে এসেছে দুই দেশ। চলতি মাসের মাঝামাঝিতে নিউ ইয়র্কে ফিলিস্তিন বিষয়ে একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। তবে ফরাসি কর্মকর্তারা জানিয়েছে তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। এর বদলে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে, যার মধ্যে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানোর প্রস্তাব, সঙ্গে থাকবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও। সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৭ থেকে ২০ জুন। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি না দিতে সৌদি আরব ও ফ্রান্সকে সতর্কতা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনার কয়েক হাজার গোপন নথি হাতে পাওয়ার দাবি করেছে ইরান। গোপন অভিযান চালিয়ে এইসব নথি সংগ্রহের দাবি ইরানি গোয়েন্দাদের। এসব নথির মধ্যে রয়েছে অসংখ্য ছবি ও ভিডিও। নথি, ছবি, ভিডিও হাতে পাওয়ার পর ইরানি গোয়েন্দারা সেগুলো নিরাপত্তার সাথে পাঠিয়েছে ইরানে। এরপর এগুলো নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক মহলেও সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্বেগ। ইরানের পক্ষ থেকে বলা হয়, তাদের উদ্দেশ্য ইসরায়েলের গোপন কর্মকাণ্ড ফাঁস করে তাদের আঞ্চলিক আধিপত্যের পরিকল্পনাকে চ্যালেঞ্জ করা। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। ইরান সহ ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘোষণার পর এই পদক্ষেপকে ইরানি ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতার বহিঃপ্রকাশ বলে নিন্দা করেছে তেহরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, শুধু ধর্ম জাতীয়তার ভিত্তিতে ইরানি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করারই সিদ্ধান্ত মার্কিন নীতি নির্ধারকদের ইরানি জনগণ ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতা বলে প্রকাশ করে এবং আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করে। এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এই ঘোষণায় বলা হয়েছিল, বিদেশি সন্ত্রাসী ও অন্যান্য হুমকি থেকে সুরক্ষার জন্য এই নতুন নিষেধাজ্ঞা জরুরি। আগামী সোমবার থেকে কার্যকর হতে চলা আফগানিস্তান, মিয়ানমার, কঙ্গো, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন সহ অন্যান্য দেশের নাগরিকদের উপর এই নিষেধাজ্ঞা পূর্ণাঙ্গভাবে আরোপ করা হবে। এবার মধ্যপন্থী ৮০% জনগণকে প্রতিনিধিত্ব করতে পারে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ফলে তার সাবেক মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধ আরও তীব্র রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী থেকে ইলন মাস্ক হয়ে উঠেছেন তার অন্যতম প্রধান শত্রু। দুজনের মতভেদ প্রকাশ্যে আসার পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ২২ কোটি অনুসারীর উদ্দেশ্যে মাস্ক একটি জরিপ করেন। জরিপে তিনি জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি আসেনি যা বাস্তবে ৮০% মধ্যমপন্থী মানুষকে প্রতিনিধিত্ব করবে। এদিন মাস্কের এই জরিপে ব্যাপক সাড়া মেলে। তিনি দাবি করেন ৮০% উত্তরদাতা তার প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। এরপর তিনি আরেকটি পোস্টে বলেন, এটাই নিয়তি। মাস্ক পরে তার একজন অনুসারীর প্রস্তাব সমর্থন করেন। সেই প্রস্তাব অনুযায়ী নতুন দলের নাম হতে পারে আমেরিকা পার্টি, যা তার আমেরিকা প্যাক এর সাথে সাদৃশ্যপূর্ণ। মাস্কের এই প্যাক ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষে $23,90,00,000 ব্যয় করেছিল। তবে এতে বেশ কিছু জটিলতা রয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠন আইনগত ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত জটিল। দেশটির বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন শর্ত পূরণ করে ব্যালট অ্যাক্সেস পেতে হয়। এছাড়া ডেমোক্রেট ও রিপাবলিকানদের সাথে প্রতিযোগিতা করতে গেলে ব্যাপক সাংগঠনিক কাঠামো ও তহবিল দরকার।
এছাড়া বিষয়টি এখনো পরিষ্কার নয় যে মাস্ক আসলে রিপাবলিকান পার্টি ত্যাগ করছেন কিনা, নাকি এটা কেবল একটি কৌশলগত চাপ প্রয়োগ। এর জন্য মাস্কের আসল রাজনৈতিক সদিচ্ছা সংগঠন গঠনের ক্ষমতার উপর নির্ভর করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঋতু সাহা, ৭১। হোয়াইট হাউসে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় বিশেষজ্ঞরা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে উদ্বেগ জানালেও ইলন মাস্কের লোকজন তা উপেক্ষা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন ৩ জনের বক্তব্যের ভিত্তিতেই খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ৩ কর্মকর্তা জানান, গত ফেব্রুয়ারিতে মাস্কের ডিওজিই প্রতিনিধিরা হোয়াইট হাউসের পাশের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিসের ভবনের ছাদে একটি টার্মিনাল বসান। কিন্তু ঘটনাটি হোয়াইট হাউসের যোগাযোগ ব্যবস্থার দায়িত্বে থাকা কর্মকর্তাদের আগে থেকে জানানো হয়নি। তবে মাস্কের মালিকানাধীন স্টারলিংকের টার্মিনালটি এখনও সেই ছাদে সচল আছে কিনা কিংবা ইলন মাস্ক সরকার থেকে সরে আসায় সেটি সরানো হবে কিনা তা নিশ্চিত হতে পারেনি ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে চলমান অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দমনে ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের সাউথ ইস্ট অঞ্চলের প্যারামাউন্ট এলাকায় দ্বিতীয় দিনের মতো শতাধিক বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে নামে। অনেকে মুখে গ্যাস মাস্ক পরে, আবার কেউ কেউ মেক্সিকোর পতাকা উড়িয়ে প্রতিবাদ জানায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, বোমারু ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়ার আসল প্রতিশোধমূলক আঘাত এখনও শুরু হয়নি। তারা বলছেন, রাশিয়া সম্ভবত শিগগিরই একটি বহুমাত্রিক ও বড় পরিসরে হামলা চালাতে যাচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুমকি দিলেও এখনও তা পূর্ণ মাত্রায় ঘটেনি। তিনি বলেন, রাশিয়ার আসন্ন হামলা ইউক্রেনীয় হামলার মতো হবে না। রাশিয়ার ব্যাপক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় ইউক্রেনে অন্তত ৬ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ। শহরটির মেয়র ইগোর তেরেখভ বলেন, ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এটি ছিল রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা। প্রথম দফার হামলায় ৩ জন নিহত হন। পরে শনিবার বিকেলে রাশিয়ার নতুন হামলায় আরও ১ জন নিহত ও ৫ জন আহত হন। এর আগে ইউক্রেনের বিমান বাহিনী একটি রুশ Su-35 যুদ্ধ বিমান ভূপাতিত করে। রাশিয়ার হামলার আশঙ্কায় প্রস্তুতি হিসেবে বোমা বিরোধী বাংকার বাড়ানোর পরিকল্পনা করছে জার্মানি। একই সাথে আশ্রয়কেন্দ্রগুলো নেটওয়ার্ক বাড়ানোর বিষয়েও ভাবছে দেশটি। জার্মান সরকারের বেসামরিক নাগরিক সুরক্ষা কর্মকর্তা রাইফ সতর্ক করে বলেছেন, আগামী ৪ বছরের মধ্যে রাশিয়ার কাছ থেকে হামলার জন্য জার্মানির প্রস্তুত থাকা প্রয়োজন। ঝুঁকির মুখে প্রস্তুতি হিসেবে জার্মানি বিভিন্ন সুড়ঙ্গ, মেট্রো স্টেশন, মাটির নিচের গ্যারেজ, গাড়ি পার্কিং এলাকা ও সরকারি ভবনের কক্ষগুলোকে ১০ লাখ মানুষের জন্য সুরক্ষিত আশ্রয়স্থল করে তোলার জন্য জাতীয় পর্যায়ে প্রচেষ্টা নেয়ার আহ্বান জানান তিনি। কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে মোদির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যগুলো বাস্তবতা বিকৃত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থেকে নজর ঘোরানোর কৌশল। বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর এখনও একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল, যার ভবিষ্যৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরবাসীর মতামতের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। পাকিস্তান আরও অভিযোগ তোলে যে ভারত অধিকৃত কাশ্মীরে উন্নয়নের নামে চলছে সামরিক দমন, মৌলিক অধিকার হরণ এবং জনসংখ্যা পরিবর্তনের মাধ্যমে অঞ্চলের চরিত্র বদলের চেষ্টায় মেতে উঠেছে দিল্লি। ভারত কানাডা সম্পর্কের বরফ গলার আভাস মিলেছে। কানাডায় G7 সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ থেকে ১৭ জুন হতে চলেছে ৫১তম G7 সম্মেলন। এবার সম্মেলনের আয়োজক দেশ কানাডা। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে তাকে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মোদী বলেন, কানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি আনন্দিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।